তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণী অতীত ও ঐতিহ্য ইতিহাস বইয়ের নগর বণিক ও বাণিজ্য থেকে ইম্পর্টেন্ট 5 মার্কসের সাজেশন আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রচনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, সুলতানি আমলে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের একটি সামগ্রিক চিত্র তুলে ধরো। উত্তর, খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে সুলতানি আমলে ভারত এক উন্নত ও সমৃদ্ধ বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠেছিল। এই বাণিজ্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: অভ্যন্তরীণ ও বৈদেশিক। অভ্যন্তরীণ বাণিজ্য দেশের ভিতরে বাণিজ্য ছিল মূলত গ্রাম ও শহরের মধ্যে নির্ভরশীলতার উপর ভিত্তি করে। গ্রাম থেকে শহরে গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যেমন খাদ্যশস্য, ডাল, তেল, ফল, সবজি ইত্যাদি শহরে বাজারে বিক্রি করতে আসত। শহর থেকে গ্রামে শহরগুলি ছিল মূলত উৎপাদন কেন্দ্র। এখান থেকে কাপড়, লোহা সরঞ্জাম, বিলাসবহুল জিনিস গ্রামে যেত। রাজকীয় চাহিদা, সুলতান ও অভিজাতদের বিশাল সেনাবাহিনীর জন্য খাদ্য এবং ব্যক্তিগত প্রয়োজনে বিলাসবহুল দ্রব্যের চাহিদা বাণিজ্যে গতি এনেছিল। আন্তঃশহরীয় বাণিজ্য, দেশে বিভিন্ন শহরের মধ্যে বাণিজ্য চলত, যেমন বাংলা থেকে মসলিন কাপড়, গুজরাট থেকে সুতি রেশম বস্ত্র দিল্লিতে আসত। সেকেন্ড পয়েন্ট, বৈদেশিক বাণিজ্য। স্থলপথ ও জলপথে ভারত বিদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখত। প্রধান বাণিজ্যিক সঙ্গী পশ্চিম এশিয়ার পারস্য উপসাগর ও লোহিত সাগর অঞ্চলের দেশগুলি এবং পূর্বে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য চলত। আমদানি, ভারত মূলত উন্নত জাতের আরবি ঘোড়া, মুক্ত, চীনের শাটিন ও রেশম কাপড় এবং বিভিন্ন ধরনের মশলা আমদানি করত। রপ্তানি, ভারত থেকে প্রধানত সুতির কাপড়, খাদ্যশস্য, নীল, দামি পাথর এবং মশলা বিদেশ রপ্তানি করা হতো। বন্দর, গুজরাটের খাম্বাত, দেবল, থট্টা এবং মালাবার উপকূলের বন্দরগুলি বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, সুলতানি আমলে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সরাইখানা এবং মুদ্রা ব্যবস্থা, টঙ্কা ও জিতল বাণিজ্যকে আরও সুগম করে তুলেছিল। পরের প্রশ্ন 2 নম্বর, মুঘল সম্রাট শাহজাহানের রাজধানী শাহজাহানবাদ এর নগর পরিকল্পনা ও সামাজিক জীবনযাত্রার পরিচয় দাও। অথবা শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? উত্তর, মুঘল সম্রাট শাহজাহান তার সাম্রাজ্যের গৌরব তুলে ধরতে যমুনা নদীর তীরে এক নতুন রাজধানী শাহজাহানাবাদ নির্মাণ করেন। এই নগর পরিকল্পনা এবং সামাজিক জীবনযাত্রা ছিল অত্যন্ত আকর্ষণীয় ও সুসংগঠিত। নগর পরিকল্পনা। ভৌগোলিক অবস্থান, শহরটি যমুনার পশ্চিমে একটি সুরক্ষিত ও উঁচু জায়গায় তৈরি হয়েছিল, যা বন্যা থেকে সুরক্ষা দিত। স্থাপত্যরীতি, এই পরিকল্পনায় ইসলামী ও হিন্দু উভয় শাস্ত্রের প্রভাব ছিল, যা তৎকালীন সমন্বয়বাদী সংস্কৃতির পরিচয় দেয়। প্রধান স্থাপত্য, শহরের কেন্দ্র ছিল লালকেল্লা বা কিল্লা মুবারক, যা ছিল বাদশাহের বাসস্থান ও প্রশাসনিক কেন্দ্র। এর পাশে ছিল ভারতের বৃহত্তম মসজিদ, জামা মসজিদ। 4 নম্বর, রাজপথ ও বাজার। শহরটিতে 2টি প্রধান রাজপথ ছিল, যা বাণিজ্যিক কার্যকলাপের কেন্দ্র ছিল। এর মধ্যে অন্যতম ছিল চাঁদনি চক, যা জাহান আরা বেগম পরিকল্পনা করেন। এই বাজারের 2 পাশে সারিবদ্ধ দোকান ছিল। জল সরবরাহ, যমুনা নদী এবং বিভিন্ন খাল শহরের জল সরবরাহ নিশ্চিত করত। সামাজিক জীবনযাত্রা, মিশ্র বসতি। শাহজাহানাবাদের সমাজ ছিল মিশ্র প্রকৃতির। এখানে কোনো এলাকার নির্দিষ্ট কোনো শ্রেণী বা পেশার মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। একই মহল্লায় উচ্চপদস্থ আমির ও গরিব কারিগর পাশাপাশি বসবাস করত। বিভিন্ন শ্রেণীর বাসস্থান, সামাজিক স্তর অনুযায়ী মানুষের বাসস্থান ভিন্ন ছিল। অভিযাত্রা থাকত বিশাল হাভেলিতে, ধনী বণিকরা হট পাথরের বাড়িতে, আর সাধারণ সৈনিক, কবি, দাস দাসীরা থাকত ছোট ছোট কুঁড়ে ঘরে। সাংস্কৃতিক জীবন, শাহজাহানাবাদ ছিল শিল্প, সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র। এখানে বিভিন্ন উৎসব যেমন ঈদ, শবে বরাত, হোলি, দিওয়ালি হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে মিলে পালন করত। সুতরাং শাহজাহানাবাদ শুধু একটি রাজধানী ছিল না, এটি ছিল মুঘল আভিজাত্য, স্থাপত্য এবং এক মিশ্র সাংস্কৃতিক জীবনের জীবন্ত প্রতিচ্ছবি। পরের প্রশ্ন 3, সুলতানি আমলে দিল্লিতে গড়ে ওঠা বিভিন্ন শহরগুলির একটি বিবরণ দাও। প্রতিষ্ঠাতা ও রাজবংশের নাম উল্লেখ করো। উত্তর, সুলতানি এবং তার পরবর্তী মুঘল আমলে দিল্লিতে সময়ের প্রয়োজনে বিভিন্ন শাসকের হাত ধরে একাধিক শহর গড়ে উঠেছিল। নিচে তার কয়েকটি বিবরণ দেওয়া হলো। কিলা রায় পিথোরা, এটি ছিল দিল্লির প্রথম শহর। এটি প্রতিষ্ঠা করেন চৌহান রাজপুত বংশের শাসক পৃথ্বীরাজ চৌহান। সুলতানি শাসনের শুরুতে কুতুবউদ্দিন আইবক এখানে তার রাজধানী স্থাপন করেন। সিরি, মঙ্গল আক্রমণের হাত থেকে রাজধানীকে রক্ষা করার জন্য খুলজি বংশের সুলতান আলাউদ্দিন খুলজি এই দুর্গ শহরটি নির্মাণ করেন।
এটি আনুমানিক 1303 খ্রিস্টাব্দে তৈরি হয়। তুঘলকাবাদ, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক 1320 খ্রিস্টাব্দ নাগাদ এই শহরটি প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি বিশাল দুর্গ দ্বারা বেষ্টিত শহর। জাহানপনাহ, তুঘলক বংশের দ্বিতীয় সুলতান মুহাম্মদ বিন তুঘলক পুরনো দিল্লি ও সিরির মধ্যবর্তী অঞ্চলকে সুরক্ষিত করে জাহানপনাহ বা পৃথিবীর আশ্রয় নামে একটি নতুন শহর তৈরি করেন। ফিরোজাবাদ, তুঘলক বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান ফিরোজ শাহ তুঘলক 1354 খ্রিস্টাব্দে যমুনা নদীর তীরে এই শহরটি প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল জল সমস্যা সমাধান করা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বাসস্থান করা। দিনপনাহ ও শাহজাহানাবাদ, পরবর্তীকালে সুরবংশের শের শাহ দিনপনাহ পুরনো কেল্লা এবং মুঘল সম্রাট শাহজাহান যমুনার তীরে শাহজাহানাবাদ শহর তৈরি করেন, যা দিল্লির ইতিহাসে কি নতুন মাত্রা যোগ করে। পরের প্রশ্ন 4, ইউরোপীয়দের আগমনের পূর্বে ভারতীয় বাণিজ্য জগতে বিভিন্ন কারিগর এবং তাদের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। ইউরোপদের আগমনের পূর্বে ভারতে বাণিজ্য জগৎ ছিল অত্যন্ত সুসংগঠিত ও বৈচিত্র্যময়। এই বিশাল কর্মকাণ্ডের পেছনে বিভিন্ন শ্রেণীর মানুষ ও প্রথা জড়িত ছিল। নিচে তাদের পরিচয় দেওয়া হলো। বণিক বা ট্রেডার্স, এরাই ছিল বাণিজ্য জগতের প্রধান চালিকা শক্তি। এদের মধ্যে বিভিন্ন স্তর ছিল। কারওয়া ও বনজারা দলবদ্ধভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য নিয়ে যেত। মুলতানি ও গুজরাটি বণিকরা তাদের ব্যবসায়িক দক্ষতার জন্য বিখ্যাত ছিল। এদের মধ্যে যেমন বড় বণিক গোষ্ঠী ছিল, তেমনি ছোট ফেরিওয়ালারাও ছিল। সরফরা ছিল তৎকালীন যুগের ব্যাংকার। তাদের প্রধান কাজ ছিল বিভিন্ন অঞ্চলের মুদ্রার মধ্যে বিনিময় করা, ধাতুর বিশুদ্ধতা পরীক্ষা করা এবং টাকা জমা রাখা। তারাই হুন্ডি নামক ঋণপত্রের প্রচলন করে, যা আজকের যুগে চেক বা ড্রাফটের মতো কাজ করত। দালাল বা ব্রোকার্স, দালালরা ক্রেতা ও বিক্রেতার মধ্যে সেতু হিসেবে কাজ করত। তার উৎপাদক ও ক্রেতার মধ্যে যোগাযোগ করিয়ে দিত এবং পণ্যের দাম ও গুণমান নিশ্চিত করতে সাহায্য করত। দূরবর্তী বাণিজ্যের ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অপরিহার্য। বীমা ব্যবস্থা বা ইন্স্যুরেন্স সিস্টেম, তখনকার দিনে বাণিজ্য ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পথে ডাকাতি, প্রাকৃতিক দুর্যোগ ও সমুদ্রে জাহাজ ডুবির ভয় থাকত। এই ঝুঁকি কমানোর জন্য বীমা ব্যবস্থা প্রচলন ছিল, যেখানে ব্যবসায়ীরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের পণ্যের সুরক্ষা নিশ্চয়তা পেত। 5, পরিবহন ব্যবস্থা, স্থলপথে পণ্য পরিবহনের জন্য বলদ, উট ও ঘোড়ার গাড়ি ব্যবহার। বণিকরা নিরাপত্তার জন্য দলবদ্ধভাবে কাফেলা তৈরি করে যাতায়াত করত। অন্যদিকে নদীপথে বড় বড় নৌকার মাধ্যমে পণ্য পরিবহন করা হতো, যা ছিল তুলনায় সস্তা ও নিরাপদ। এই সমস্ত কারিগর ব্যবস্থার সমন্বয়ে ভারতের বাণিজ্য জগৎ একটি শক্তিশালী কাঠামোর ওপর দাঁড়িয়েছিল, যা ইউরোপীয় বণিকদের আকৃষ্ট করেছিল। পরের প্রশ্ন 5, ভারতে বিভিন্ন ইউরোপীয় বাণিজ্য কোম্পানির আগমন এবং তাদের বাণিজ্য প্রসারের পদ্ধতিগুলি আলোচনা করো। অথবা ইউরোপীয় কোম্পানিগুলির আমদানি রপ্তানির রেখচিত্র দেখে ওই যুগের বৈদেশিক বাণিজ্যের সম্বন্ধে তোমার কি ধারণা হয়? উত্তর, পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে ভারতে বিভিন্ন ইউরোপীয় বাণিজ্য কোম্পানির আগমন ঘটে, যা ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। তাদের আগমন ও বাণিজ্য প্রসারের পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বর, পর্তুগিজদের আগমন। 1498 সালে ভাস্কো ডা গামা কালিকট বন্দরে আগমনের মাধ্যমে ইউরোপীয়দের যুগ শুরু হয়। তারা ছিল প্রথম। তাদের মূল লক্ষ্য ছিল মশলার বাণিজ্য দখল করা। 1510 সালে আলফনসো দে আলবুকার্ক গোয়া দখল করে, এটিকে তাদের ক্ষমতার কেন্দ্র পরিণত করে। 2 নম্বর, অন্যান্য কোম্পানির প্রতিষ্ঠা। পর্তুগিজদের সাফল্য দেখে অন্যান্য ইউরোপীয় শক্তিরা ভারতে আসতে উদ্যোগী হয়। এর ফলে ইংরেজ 1600, ওলন্দাজ 1602 খ্রিস্টাব্দে, ডেনমার্ক 1616 খ্রিস্টাব্দে এবং ফরাসি 1664 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। 3 নম্বর, বাণিজ্য কুঠি স্থাপন। ইউরোপীয়রা ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র যেমন সুরাট, হুগলি, কালিকট, মসুলিপত্তনম, চুচুড়া নিজেদের কুঠি বা ফ্যাক্টরি স্থাপন করত। এই কুঠিগুলিতে ছিল সুরক্ষিত দুর্গ, যেখানে গুদাম, অফিস এবং কর্মীদের বাসস্থান থাকত। 4 নম্বর, বাণিজ্যিক পদ্ধতি, দাদন প্রথা। তারা ভারতীয় দালালদের মাধ্যমে কারিগর এবং কৃষকদের দাদন বা অগ্রিম অর্থ দিত। এর মাধ্যমে তারা নিজেদের পছন্দ মতো জিনিস কম দামে তৈরি করিয়ে নিত এবং বাজারের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করত। কৃষির বাণিজ্যিকীকরণ। ইউরোপীয়দের চাহিদার কারণে তারা কৃষকদের খাদ্যশস্যের পরিবর্তে নীল, আফিম, রেশম, কার্পাসের মতো অর্থকারী ফসল চাষ করতে বাধ্য করত। নৌশক্তির প্রয়োগ। পর্তুগিজরা তাদের উন্নত নৌশক্তি ও জাহাজের কামান ব্যবহার করে ভারত মহাসাগরে একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তারা অন্যান্য বণিকদের কাছ থেকে
কার্তাজ বা অনুমতিপত্র আদায় করত। এই পদ্ধতিগুলির মাধ্যমে ইউরোপীয় কোম্পানিগুলি ধীরে ধীরে ভারতের অর্থনীতি ও বাণিজ্যের ওপর তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। 6 নম্বর, মুঘল আমলে ভারতীয় শাসকদের সঙ্গে ইউরোপীয় বণিকদের সম্পর্কে বিবর্তন আলোচনা করো। ক্ষমতার ভারসাম্য কার দিকে ছিল? উত্তর, মুঘল আমলে ভারতীয় শাসকদের সঙ্গে ইউরোপীয় বণিকদের সম্পর্কটি ছিল বেশ জটিল এবং সময়ের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন ঘটেছিল। প্রথম দিকে ক্ষমতা ভারসাম্য সম্পূর্ণভাবেই মুঘলদের অনুকূলে ছিল। 1 নম্বর, অনুমতি ভিত্তিক বাণিজ্য। ইউরোপীয়রা ভারতে বাণিজ্য করার জন্য মুঘল বাদশাহ এবং তাদের নিযুক্ত সুবেদারদের অনুমতির ওপর নির্ভরশীল ছিল। ইংরেজ দূত স্যার টমাস রো এর জাহাঙ্গীরের দরবারে আগমন এর একটি প্রকৃষ্ট উদাহরণ। অনুমতি ছাড়া তারা কুঠি স্থাপন বা ব্যবসা করতে পারত না। 2 নম্বর, আইন ও শুল্ক মেনে চলা। ইউরোপীয় বণিকদের মুঘল আইন কানুন মেনে চলতে হতো এবং অন্যান্য সাধারণ বণিকের মতোই বাণিজ্যের ওপর শুল্ক বা কর দিতে হতো। তারা কোনোভাবেই আইনের ঊর্ধ্বে ছিল না এবং আইন অমান্য করলে তাদের শাস্তিও পেতে হতো। 3 নম্বর, সামরিক ক্ষমতার ভারসাম্য। স্থলভাগে মুঘলদের সামরিক শক্তি ছিল অপ্রতিরোধ্য। ইউরোপীয় কোম্পানিগুলি সে শক্তি বা সাহস ছিল না যে তারা মুঘলদের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যাবে। তাই তারা বিনয় ও আবেদন নিবেদনের মাধ্যমেই নিজেদের কাজ হাসিল করত। তাদের শক্তি মূলত সমুদ্রে সীমাবদ্ধ ছিল। 4 নম্বর, পারস্পরিক নির্ভরশীলতা। মুঘল শাসকরা ইউরোপীয়দের বাণিজ্য করতে দিত কারণ এর মাধ্যমে সাম্রাজ্যে প্রচুর পরিমাণে সোনা ও রূপো বলিয়ান আমদানি হতো, যা মুঘল অর্থনীতিকে শক্তিশালী করত। অন্যদিকে ইউরোপীয়দের লাভজনক বাণিজ্যের জন্য মুঘলদের সুরক্ষা ও অনুমতির প্রয়োজন ছিল। 5 নম্বর, সম্পর্কের অবনতি ও ক্ষমতার পরিবর্তন। প্রথম দিকে সম্পর্কটি শাসক ও অধীনস্থ বণিকের হলেও ঔরঙ্গজেবের পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ইউরোপীয় কোম্পানিগুলি, বিশেষ করে ইংরেজ ও ফরাসিরা, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করে এবং ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে নিয়ে আসতে সক্ষম হয়। সুতরাং বলা যায় যে শক্তিশালী মুঘলদের সময়ে ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণভাবে ভারতীয় শাসকদের হাতেই ছিল, কিন্তু মুঘলদের পতনের সঙ্গে সঙ্গে এই ভারসাম্য ইউরোপীয়দের দিকে ঝুঁকতে শুরু করে। তো বন্ধুগণ, নগর বণিক ও বাণিজ্য থেকে ইম্পর্টেন্ট 5 মার্কসের সাজেশন এখানেই শেষ হলো। ডিসক্রিপশন বক্সে এটির প্রিভিয়াস পার্টগুলির লিঙ্ক দেওয়া আছে, আর ইতিহাসের প্লেলিস্টের লিঙ্ক, সেটি অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। এভাবেই দেখতে থাকুন বণিক পাঠশালা।